সুবিধা হয় আমি ওটা থেকে শুরু করব। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে তো না? একজন একটু হ্যাঁ বলো কোন জায়গায় ইয়ে ছিল? ম্যাম রিমিশন আর রিল্যাপস এই টার্ম দুটো ম্যাম ক্লিয়ার হয়নি। হ্যাঁ আমি হ্যাঁ এটা আরেকটা আমি স্লাইড অ্যাড করছি এখানে, আমি যাচ্ছি। এই যে রেসপন্স হচ্ছে যদি আমার উইদিন 4 উইকস কর্টিকোস্টেরয়েড থেরাপি যখন আমি শুরু করব, তার 4 সপ্তাহের মধ্যে যদি রেমিশনে চলে যায় তখন আমরা এটাকে বলি রেসপন্স। ঠিক আছে, এখন রেমিশন তাহলে কি? রেমিশন মানে হচ্ছে এই স্টেরয়েড শুরু করার পরে সেটা নিয়ে আসছিল 3+ বা মোর দেন 3+ প্রোটিনিউরিয়া। এই স্টেরয়েড শুরু করার পরে যখন সে লেস দেন 1+ প্রোটিনিউরিয়া ফর কনজিকিউটিভ 3 ডেজ, তখন সেটাকে আমরা বলি রেমিশন। আমি সহজ করে বলতেছি। এখানে আরেকটা জিনিস আছে, যেমন ধরো ডিপস্টিক করতে পারে, হিট কোয়াগুলেশন টেস্ট করে করতে পারে, আবার যদি এগুলা না করে সে এটা যদিও সম্ভব না, ইউরিনারি যে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এই জন্য আমি এটা বলতেছি না তোমাদেরকে, প্রতিদিন কেউ ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিন রেশিও করতে পারবে না। হ্যাঁ, ইট ইজ কস্ট ইফেক্টিভ, নট কস্ট ইফেক্টিভ। তো এই জন্য আমি সহজ ভাবে বলছি, ডিপস্টিক টেস্টে যদি লেস দেন 1+ প্রোটিনিউরিয়া হয় ফর 3 কনজিকিউটিভ ডে, মানে সহজ একদম, মানে সিম্পল ভাবে বললে পেশেন্টরা যে বেডসাইড যে ইউরিন টেস্ট করে প্রোটিনিউরিয়ার জন্য, সেটাতে যদি তার 1+ বা তার চেয়ে কম আসে ফর কনজিকিউটিভ 3 ডেজ, পরপর 3 দিন যদি তার প্রোটিন ফ্রি আসে ইউরিন বা লেস দেন 1+ আসে, সেটাকে আমরা বলি রেমিশন। আর রেসপন্স হচ্ছে যখন সে 4 উইকস এর মধ্যে রেমিশনটা অ্যাটেন্ড করবে, অ্যাটেনমেন্ট অফ রেমিশন উইদিন 4 উইকস অফ স্টেরয়েড থেরাপি, তখন আমরা সেটাকে বলি রেসপন্স। এবং ইউজুয়ালি বাচ্চারা মিনিমাল চেঞ্জ ডিজিজ তারা তোমার উইদিন 1 to 3 উইকের মধ্যেই রেসপন্স করে যায়। আর রিল্যাপস হচ্ছে ভালো হয়ে গেল, হওয়ার পরে আবারও যদি 2+ বা চেয়ে বেশি প্রোটিনিউরিয়া হয় ফর কনজিকিউটিভ 3 ডেজ, তখন সেটা হচ্ছে রিল্যাপস। ম্যাম আমরা স্লাইড দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে না? জি না ম্যাম। আমি তো আরো ভাবতেছি স্লাইড শেয়ার হচ্ছে। আমি আচ্ছা একটা মিনিট দাঁড়াও। দেখতে পাচ্ছি না তো, তারা জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ এখন? জি ম্যাম। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও না, আমি যে স্লাইডটা দেখাতে যাচ্ছি সেটাতে যাই। এভাবে যাই,
স্ক্রোলিং স্ক্রোল এটা যাও 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 পেনটা ছেড়ে দিয়ে যাও না এখন দেখতে পাচ্ছ স্লাইডটা আচ্ছা এই স্লাইডে আছে দেখো রেসপন্স defined as attainment of remission within the initial 4 weeks of corticosteroid therapy আর রেমিশন হচ্ছে যখন তার পরপর 3 দিন less than 1+ protein on urine dipstick test আমরা ডিপস্টিক সাধারণত করতে পারি না কিনতে পারে না আমরা সাধারণত বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট করি যখন হিট কোয়াগুলেশন টেস্টে 1+ বা 1+ না ট্রেস বা তার চেয়ে কম প্রোটিনিউরিয়া হয় ফর কনসিকিউটিভ 3 ডেজ তখন আমরা বলি রেমিশন আর রিল্যাপস হচ্ছে সে ভালো হওয়ার পরে যদি আবারও তার 2+ বা মোর হায়ার প্রোটিনিউরিয়া হয় ফর কনসিকিউটিভ 3 ডেজ মানে এসে তোমাকে বলবে যে সে পরপর 3 দিন ধরে প্রস্রাব ঘোলা হয়ে যাচ্ছে এটা হচ্ছে রিল্যাপস আর ফ্রিকোয়েন্ট রিল্যাপস কখন বলি যখন স্লাইডের সাইজটা কি বড় করলে ভালো স্ক্রিনটা পারি না যে কিভাবে করে বলো তো ম্যাডাম যারা জুম ইউজ করতেছে ম্যাডাম তারা ফোনে জুম করতে পারবে ম্যাডাম চাইলে এই যে এখন হইছে বড় হ্যাঁ ফ্রিকোয়েন্ট রিল্যাপসিং হচ্ছে যখন তার 6 মাসের মধ্যে 2 or more রিল্যাপস হবে অথবা 12 মান্থে 4 or more রিল্যাপস হবে তখন আমরা বলি ফ্রিকোয়েন্ট রিল্যাপস আর স্টেরয়েড ডিপেন্ডেন্ট বলি যখন তার স্টেরয়েড টেম্পারিং অথবা ডিসকন্টিনিউয়েশন অফ থেরাপির 2 সপ্তাহের মধ্যে আবার রিল্যাপস হবে তখন আমরা সেটাকে বলি স্টেরয়েড ডিপেন্ডেন্ট আর যদি স্টেরয়েড রেমিশন হয় না উইদিন 4 উইকস তখন আমরা বলি স্টেরয়েড রেজিস্ট্যান্ট এটা একটু মানে দ্বিমত আছে কেউ বলে কোনো বইয়ে 4 উইকস আবার কোনো বইয়ে 8 উইকস না 4 উইকসই বলো যদি কেউ তোমরা পরীক্ষার সময় এগুলা নিয়ে তোমাদের ঝামেলা হবে না এগুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য 4 উইকসই বলবা আচ্ছা প্যাথোজেনেসিসটা বুঝতে পারছো তোমরা প্যাথোজেনেসিস না বুঝলে বলো আর যদি বুঝে থাকো তাহলে একজন বলো দেখি একটু চেষ্টা করো নিরুপম দত্ত বলো তো একটু প্যাথোজেনেসিসটা একটু বুঝাই দিলে ভালো হয় কোন হচ্ছে আচ্ছা পেশেন্ট তোমার কমপ্লেইন নিয়ে আসতেছে কি একটা হচ্ছে যে জেনারেলাইজড ইডিমা আর একটা হচ্ছে স্ক্যান্টি ম্যাচুরেশন তাহলে এই ইডিমাটা কিভাবে হচ্ছে ইডিমাটা হচ্ছে আমাদের গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন ব্যারিয়ারটা আছে হ্যাঁ এই ফিল্ট্রেশন ব্যারিয়ার দিয়ে তোমার প্রোটিন এবং লার্জ মলিকুল গুলো সাধারণত পাস করে না এই ব্যারিয়ারটা করে কি এগুলাকে প্রিভেন্ট করে যখন এই ব্যারিয়ারটার পারমিবিলিটি বেড়ে যাবে সেটা যে কারণেই হোক অনেক কারণ আছে তোমরা এই এত ডিটেলস না গেলেও চলবে তোমাদের তোমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে শুধু এটুকু মনে রাখো যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন ব্যারিয়ারটা আছে সেটার পারমিবিলিটি বেড়ে যায় বাড়ার কারণে হচ্ছে কি তখন তার এই প্রোটিন ইউরিন দিয়ে তার ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে নরমালি অ্যালবুমিন ইউরিন দিয়ে যায় না কিন্তু এখানে অ্যালবুমিনটা ইউরিন দিয়ে চলে যাচ্ছে এখন এই ম্যাসিভ প্রোটিনিউরিয়া হওয়ার কারণে কি হচ্ছে তার ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া হচ্ছে
ঠিক আছে, দেখো একটা একটা করে। প্রথমে হচ্ছে তার ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ম্যাসিভ প্রোটিনিউরিয়া হওয়ার কারণে 2 নাম্বার তার যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো হাইপো অ্যালবুমিনেমিয়া। হাইপো অ্যালবুমিনেমিয়া হওয়ার কারণে কি হচ্ছে, তার ইন্ট্রাভাস্কুলার স্পেসে মানে ভাস্কুলার স্পেসে তার যে কলয়েড অসমোটিক প্রেসার যেটা সেটা কমে যাচ্ছে। কলয়েড অসমোটিক প্রেসার কমে গেলে কি হবে, পানি ধরে রাখতে পারবে না, সহজ কথায়। এই পানিটা কি হবে, ওই ভাস্কুলার স্পেস থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। স্পেসে গেলে কি হবে, ইডিমা হবে। এখন তার ভাস্কুলার স্পেস থেকে পানি চলে যাচ্ছে, ফ্লুইড শিফট হচ্ছে, তাহলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কি হচ্ছে, কমে যাচ্ছে। ইন্ট্রাভাস্কুলার ভলিউম যখন আমাদের কন্ট্রাকশন হয় তখন আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়, হয়ে অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। অ্যালডোস্টেরন করে কি, তখন সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে এবং এডিএইচ সিক্রেশন হয়, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কি করে, ওয়াটার রিটেনশন করে। তাহলে তার আবারও ওয়াটার এন্ড সল্ট রিটেনশন হচ্ছে, কিন্তু রিটেনশন হয়ে থাকতে পারছে না, যেহেতু হাইপোপ্রোটিনেমিয়া, কলয়েড অসমোটিক প্রেসার কম, এই কম থাকার কারণে ফ্লুইডটা আবার ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাচ্ছে। এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, তার ইডিমাটা আরো অ্যাগ্রাভেট হচ্ছে। দ্যাট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ ইডিমা। নেফ্রোটিক সিনড্রোম ইটসেলফ কোনো ডিজিজ না, এটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হতে পারে মিনিমাল চেঞ্জ ডিজিজ হতে পারে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, হতে পারে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলা প্রাইমারি কজ। আর সেকেন্ডারি কজ যেগুলো সেগুলা থেকেও নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। আচ্ছা, এখন এই পারমিবিলিটি কেন বাড়ে, যদি এর বেশি জানতে চাও তোমরা, তাহলে ইডিওপ্যাথিক এবং সেকেন্ডারি নেফ্রোটিক সিনড্রোমে এখানে ইমিউন এবং নন ইমিউন ইনসাল্ট দ্য পোডোসাইট। পোডোসাইট হচ্ছে এই গ্লোমেরুলাস যেটা, সেখানে 3টা লেয়ার আছে, একটা এন্ডোথেলিয়াম, মাঝখানে বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম। ওই এপিথেলিয়াল যে সেলগুলো সেগুলোকে বলা হয় পোডোসাইট। এই পোডোসাইট গুলা এরকম এদের ফুড প্রসেস আছে। ফুড প্রসেস গুলো কি করে, একটা আরেকটার সাথে ইন্টারডিজিটেট করে থাকে এবং মাঝখানে সিট লাইক ডায়াফ্রাম থাকে। এই পোডোসাইট ইনজুরির কারণেই তার পারমিবিলিটিটা বেড়ে যায়। বোঝা গেছে? এখন তোমরা একজন বলো দেখি, এটা টিউটোরিয়াল ক্লাস, এখানে তো তোমরাও কিছু কিছু কথা বলবা, না হলে তো বুঝতে যাবে না যে তোমরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারছো কিনা। এই যে ম্যাসিভ অ্যালবুমিন লস, অ্যালবুমিনিউরিয়া, কি হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া, shift of plasma to interstitial space resulting in edema and contraction of intravascular volume. This reduced intravascular volume compromise renal perfusion with consequent low GFR and oliguria, and this activates renin-angiotensin-aldosterone system and promote release of ADH. ADH cause reabsorption of, sorry, এটা একটু ভুল, ADH শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। এই জিনিসটা তোমরা একটু অমিট করে দিও, এটা একটু ভুল। এটা হচ্ছে রেনিন অ্যালডোস্টেরনটা হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তারপর হাইপোঅ্যালবুমিনেমিয়া হওয়ার কারণে কি হচ্ছে, লাইপোপ্রোটিন সিনথেসিস বেড়ে যাচ্ছে ইন লিভার। ইট কজ ইলেভেশন অফ কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড ইন ব্লাড। এটার প্যাথোজেনেসিস বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি পরে যে এটা ক্লাসটা সেটা হচ্ছে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওইখানে কিন্তু ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে প্যাথোজেনেসিসটা অন্যরকম হওয়ার কারণে। তো দুইটা ডিজিজ তুমি যে ডিফারেন্সিয়েট করবা, প্যাথোজেনেসিস না বুঝলে কিন্তু তুমি পারবে না। দেখি একজন বলো, সামিহা আচ্ছা, সামিহা সামিহা ক্লাসে আছো? আমি না পাইলে কিন্তু অ্যাবসেন্ট ধরে নিব, লিখে রাখবো আমি অ্যাবসেন্ট। জি ম্যাম। হ্যাঁ বলো, প্যাথোজেনেসিসটা বলো, তুমি চেষ্টা করো, একদম পারতে হবে এমন কোনো কথা নাই। ম্যাম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে ফুড প্রসেস থাকে পোডোসাইট, ওই ফুড প্রসেসটা যদি কোনো কারণে ডিসরাপ্টেড হয়ে যায় তখন হচ্ছে প্রোটিন পাস করতে পারে, যেটার কারণে হাইপার প্রোটিনিউরিয়া হয়ে থাকে। হ্যাঁ, ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়। তারপর
প্রোটিনিউরিয়া হওয়ার কারণে প্রোটিনিউরিয়া হওয়ার কারণে কি হচ্ছে তার? ম্যাম করতেছে। হাইপোপ্রোটিনেমিয়া হচ্ছে, তাই না? জি ম্যাম। তারপর হাইপোপ্রোটিনেমিয়া হওয়ার কারণে কি হচ্ছে? ম্যাম ইডিমা ডেভেলপ করতেছে। কলয়েড অসমোটিক প্রেসারটা কমে যাচ্ছে ব্লাডে, কমার কারণে তার ফ্লুইড শিফট করছে ফ্রম ইন্টারভাস্কুলার স্পেস টু ইন্টারস্টিশিয়াল স্পেস। ফ্লুইড শিফট করার কারণে কি হচ্ছে? তার ইন্টারভাস্কুলার ভলিউমটাও কমছে। তো ভলিউম কমার কারণে তার কি হচ্ছে? এখানে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরনটা অ্যাক্টিভেট হচ্ছে, এডিএইচ সিক্রেশন হচ্ছে। এই দুইটা জিনিস কিন্তু এপিএসজিএন এ হয় না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমের কম্পোনেন্ট কয়টা কয়টা বলো তো একজন? রানা 45। জি ম্যাম। হ্যাঁ বলো, কম্পোনেন্ট গুলা বলো। কম্পোনেন্ট নেফ্রোটিক সিন্ড্রোম কখন বলি আমরা? ইট ইজ এ ক্লিনিক্যাল যদি ম্যাম সিন্ড্রোম ক্যারেক্টারাইজড বাই, যদি বলো যদি এক ম্যাম নাম্বার। প্রোটিন আর কি ম্যাম, যদি প্লাজমা প্রোটিন 3.5 এর কম হয় আর কি, লেস দেন 3.5 গ্রাম পার ডেসিলিটার। ম্যাসিভ আর প্রোটিনিউরিয়া, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, প্রোটিনিউরিয়া 2 নাম্বার। জেনারেলাইজড ইডিমা। ইডিমা, হ্যাঁ 3 নাম্বার। হাইপো হাইপো হাইপোপ্রোটিনিউরিয়া, হাইপোএলমোনিমিয়া। হ্যাঁ 4 নাম্বার। হাইপোটেমিয়া। ভেরি গুড, 4 নাম্বারটা বলে ফেলো। কোনটা বেড়ে যায়? হাইপারলিপিডেমিয়া। হাইপারলিপিডেমিয়া। আচ্ছা, কেন হচ্ছে হাইপারলিপিডেমিয়া? আরেকজন বলো, সৌরভ সরকার। ম্যাডাম প্রোটিন কমে যাওয়ার জন্য ম্যাডাম। প্রোটিন কমছে তো তাহলে লিপিড বাড়ছে কেন? কে তৈরি করছে এই লিপিডটা? লিভার। ম্যাডাম লিভার ম্যাডাম। হ্যাঁ লিভার। যেহেতু তার হাইপোপ্রোটিনেমিয়া, আমাদের লিভারের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা, সেটার মধ্যে লাইপোপ্রোটিনটাও ইনক্লুডেড। তো যেহেতু হাইপোপ্রোটিনেমিয়া, আমাদের যখনই কোনো জিনিসের, এমনি দেখো যখন কোনো জিনিসের ঘাটতি হয় তখনই কি হয়? ফ্যাক্টরিতে এটার তৈরিটা বাড়াতে হয়। তো সেভাবে লিভার তখন করে কি? তৈরি করাটা বাড়িয়ে দেয়। তো বাড়াতে গিয়ে সে লাইপোপ্রোটিনটা বেড়ে যায়, এবং এখানে লাইপোপ্রোটিন লাইপেজ যেটা, সেটা আবার ইউরিন দিয়ে লস হয়, যার কারণে এই লাইপোপ্রোটিন ভাঙতে পারে না। সো দেয়ার ইজ হাইপারলিপিডেমিয়া। তৈরি হচ্ছে বেশি, ভাঙছে কম। সো দেয়ার ইজ হাইপারলিপিডেমিয়া। ঠিক আছে, ক্লিয়ার তো নেফ্রোটিক সিনড্রোম? আচ্ছা, এখন নেফ্রোটিক সিনড্রোমের কজ গুলো কি কি আরেকজন বলো। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ম্যাম আপনি যে বললেন ওই অ্যালডোস্টেরন সিক্রেশন আর এডিএইচ সিক্রেশনের কারণে মানে ওটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে হয় না, নেফ্রোটিক সিনড্রোমে হয়। তাহলে ম্যাম অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে হাইপারটেনশনের মেকানিজমটা কি রকম? আচ্ছা, এটা আজকে বলবো, এটা তো আমার নেক্সট ক্লাসে পড়ানোর কথা। ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাচ্ছ আমি বলি। সেটা হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা হয়, এই জন্যই তো প্যাথোজেনেসিসটা এত গুরুত্ব দিচ্ছি। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা হয়, এখানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যেটা, সেখানে ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়। ঠিক আছে, ডিপোজিশন হয়ে এখানে ইনফ্লামেশন হয়, এখানে ইনফ্লামেটরি সেলগুলো আসে। আসার কারণে এখানে কি হয়? গ্লোমেরুলার ফিল্ট্রেশন যেটা, সেটা কমে যায়। এখানে কিন্তু রেনাল ইনজুরি হয়, ইউরিন দিয়ে কিন্তু আরবিসি পাই। তুমি দেখো নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু আমরা ইউরিনে আরবিসি পাচ্ছি না, আরবিসি কাস্ট পাচ্ছি না, কিন্তু এপিএসজিএন এ আরবিসি পাওয়া যায়। কারণ কি? এখানে রেনাল ইনজুরি হয়, এবং এখানে জিএফআরটা কমে যায়। জিএফআর কমার কারণে কি হয়? তার ইন্ট্রাভাস্কুলার মানে ভাস্কুলার স্পেসে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা বেড়ে যায়। বুঝতে পারছো? হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা, সেটা বেড়ে যায়। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেড়ে যায়, তখন ফ্লুইড শিফট করে ফ্রম ইন্টারভাস্কুলার স্পেস টু ইন্টারস্টিশিয়াল স্পেস। ইডিমার মেকানিজমটা এই দুইটা ডিজিজে দুই রকম।
বুঝা গেছে কিনা বলো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, থ্যাংক এই ইউ। জন্য যেহেতু হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি, সেজন্য এপিএসজিএন এ ব্লাড প্রেসার বাড়ে, কিন্তু তোমার ইয়েতে ব্লাড প্রেসার বাড়ে না। নেফ্রোটিক সিনড্রোমে হাইপারটেনশন, হেমাচুরিয়া এই দুইটা ফিচারকে এই জন্য আমরা বলি নেফ্রাইটিক ফিচার। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর আরো আমি নেক্সট ক্লাসে যখন এপিএসজিএন পড়াবো তখন আরো ডিটেইলস বুঝতে পারবা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে আমি তোমাদের প্রবলেম গুলা শুনে আমি বলে দিব। ঠিক আছে? এই জুম ক্লাসে এমনিও তোমাদের সামনাসামনি পড়ানোর সাথে অনেক তফাৎ আছে। হ্যাঁ, তারপরে আমরা চেষ্টা করব যতটুকু ইয়ে করা যায়। ক্লিনিক্যাল ফিচারও কিন্তু তফাৎ আছে। দেখো, নেফ্রোটিক সিনড্রোমের এজ অফ প্রেজেন্টেশন হচ্ছে ইউজুয়ালি 2 to 6 ইয়ার, কিন্তু এপিএসজিএন কিন্তু বড় পেশেন্ট আসে, মনে করো মোর দেন 5 ইয়ার্স সাধারণত। আচ্ছা, কমন হচ্ছে ইন বয়েজ দেন গার্লস 2:1। এখানে ইডিমাটা ইডিমা হয়, ফার্স্ট পেরিঅরবিটাল দেন বিকামস জেনারেল। সেদিন একজন প্রশ্ন করছিল যে এখানে কেন পেরিঅরবিটাল হয়, এটাও কিন্তু ওই ইডিমার মেকানিজমের জন্যই খুব সম্ভবত, আমিও জানি না ঠিক, তবে আমি যে গেস করছি যে এখানে তো ইডিমাটা হচ্ছে তোমার ইয়ে করার কারণে কলয়েড অসমোটিক প্রেসারটা কমে যায়, এই জন্য ফেসের মধ্যে কিন্তু লুজ অ্যারিওলার টিস্যুটা বেশি অ্যারাউন্ড আই, এই জন্য আগে চোখে আসে। অবশ্যই এটা আবার তোমার এপিএসজিএন এর ক্ষেত্রে খাটে না। এপিএসজিএন এ তো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ছে, ওখানেও কিন্তু ফেসেই আসে। এটা আসলে নট নোন, এক্স্যাক্টলি নট নোন যে রেনাল ইডিমা, why renal edema appears first in face। আচ্ছা, দেখো স্ক্যান্টিমিউটেশন কিন্তু নেফ্রোটিক সিনড্রোমেও হয়, আবার পিএসজিএন এও হয়, কিন্তু এখানে স্ক্যান্টিমিউটেশন কেন হয়? এখানে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কন্ট্রাকশনের জন্য হয়, আর এপিএসজিএন এর স্ক্যান্টিমিউটেশন হয় জিএফআর কমার কারণে। এজন্য নেফ্রোটিক সিনড্রোমে প্রথমে হাইপার কিন্তু ইয়ে হয়, প্রথমে ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়, তারপরে স্ক্যান্টিমিউটেশন হয়। ম্যাসিভ প্রোটিনিউরিয়া হয়, ইডিমা হয়, তারপরে স্ক্যান্টিমিউটেশন হয়। আর এপিএসজিএন এ আগে স্ক্যান্টিমিউটেশন হয়, তারপরে সে অন্য ফিচারগুলো নিয়ে আসে। এজন্যই আমরা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টকে যখন আমরা বাড়িতে ছুটি দিই, তখন আমরা তাকে রেগুলার মনে করো সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা তাকে ইউরিনটা টেস্ট করতে বলি। ইউরিন ফর প্রোটিনিউরিয়া সে ডিপস্টিক দিয়ে করুক বা হিট কোয়াগুলেশন টেস্ট করে করুক, আমরা তাকে বাড়িতে টেস্ট করতে বলি। যখনই সে দেখে যে একদিন ঘোলা হয়ে গেছে, তখন সে পরপর ইউরিনটা টেস্ট করে। আজকে ঘোলা পেলো, সে কালকেও করবে টেস্ট, পরশুও করবে। করে যদি দেখে যে পরপর 3 দিন প্রোটিনিউরিয়া মোর দেন 3+ or 2+, 3+, 4+ আসতেছে, তখন সে আমাদের কাছে চলে আসে। এবং সে যদি আর্লি আসে, তখন আমরা তাকে কি হয়, তখন ইডিমাটা তত ডেভেলপ করে না, প্রোটিনিউরিয়ার মধ্যে আমরা তাকে ধরে ফেলতে পারি। ট্রিটমেন্ট শুরু করে দিলে তার প্রোটিনিউরিয়া বন্ধ হয়ে যায়। এই জন্য নেফ্রোটিক সিনড্রোমের কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হয় যে তোমার বাচ্চার কিডনির কোনো ক্ষতি হবে না, কিডনি সম্পূর্ণ ভালো থাকবে, কিন্তু যখন যখন তার প্রোটিনিউরিয়াটা হবে তখন যেন সে সাথে আমাদের কাছে চলে আসে, আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে যাতে। কারণ কি, কারণ আমরা যত তাড়াতাড়ি আসবে আমরা তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিতে পারবো, তার ইডিমা ডেভেলপ করবে না, কমপ্লিকেশনস গুলো আর ডেভেলপ করার সুযোগ পাবে না। আর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ডিজিজের ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে। আবার আমাদের কাছে যেটা আসে, আমাদের হাসপাতালে যেটা আসে, সাধারণত কমপ্লিকেশন নিয়ে আসে, নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এসআইটিস হয়ে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়ে যায়। হ্যাঁ, এগুলো নিয়েও আসে। তারপর যদি অনেক সময় থ্রম্বোএম্বোলিজমের ফিচার কি, ডিভিটি নিয়ে আসে, স্ট্রোক নিয়ে আসে, কম অবশ্য, ইনফেকশনটা বেশি নিয়ে আসে। এই যে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস, কমপ্লেইনটা কিরকম থাকে, যে তার বাচ্চার শরীর ফুলে যাচ্ছে, পেশাব কমে গেছে, আর কাশি, জ্বর এগুলা, বা অ্যাবডোমিনাল পেইন এইগুলা, ফিভার এন্ড ডিসইউরিয়া যদি ইউটিআই থাকে। আচ্ছা, ইম্পর্টেন্ট ফিচার অফ এমসিএনএস হচ্ছে অ্যাবসেন্স অফ হাইপারটেনশন এন্ড গ্রস হিমাচুরিয়া। এই দুইটাকে আমরা বলি নেফ্রাইটিক ফিচার। নেফ্রোটিক সিনড্রোমে কি ম্যাডাম কাফ বা পালমোনারি এডিমা জাতীয় কিছু থাকতে পারে, যেহেতু ম্যাডাম বডিতে প্রোটিন কমে যাচ্ছে? কাফ থাকতে পারে, এখানে পালমোনারি এডিমা না, এখানে প্লুরাল ইফিউশন হয়।
হ্যাঁ, পালমোনারি ইডিমা হয় না। পালমোনারি ইডিমা কখন হয়? পালমোনারি ইডিমা হয় যখন তোমার হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর হলে পালমোনারি, এখানে পালমোনারি ইডিমা হয় না। প্লুরাল ইফিউশন, তার প্লুরাল স্পেসে ফ্লুইড চলে যায়। অ্যাসাইটিস, পেরিটোনিয়াল স্পেস গুলাতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। পালমোনারি ইডিমা আমরা কখন পাই? যখন ধরো তোমার হার্টে, হ্যাঁ, এটা যখন হার্ট ফেলিওর হয়, হার্ট যখন পুরো ব্লাড পাম্প করতে পারে না ব্যাক প্রেশারের কারণে পালমোনারি ইডিমা। থ্যাংক ইউ। আবরার গালিব, বলো তো এক্সামিনেশন করলে আমরা কি কি পাবো? এটা কিন্তু এই দুইটা ডিজিজ কিন্তু তোমরা মানে ভালো করে বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, এটার মধ্যে বোঝার বিষয় আছে, মুখস্থ করে। ইডিমা পাবো। আচ্ছা, ইডিমা পাচ্ছ, তারপরে তুমি ইডিমাটা কোথায়? মেইনলি পেরিঅরবিটাল ইডিমা পাবা কিন্তু। ফেস। তারপরে আর হিস্ট্রিতে সে বলবে কিন্তু যে ইডিমাটা ফার্স্ট অ্যাপিয়ার্ড অন ফেস। এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি রেনাল কজ ফ্রম আদার কজ। কার্ডিয়াক ফেলিওর যদি হয়, ডিপেন্ডেন্ট পার্টে আগে ইডিমা আসবে। যদি ক্রনিক লিভার ডিজিজের কারণে ইডিমা হয়, সেটা কোথায় আসবে? আগে অ্যাবডোমেনে আগে আসবে, মানে অ্যাসাইটিস আগে হবে। আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের জন্য যদি হয়, সেটা ডিপেন্ডেন্ট পার্টে আগে আসবে। আচ্ছা, হিস্ট্রি দিয়ে আমরা এই হিস্ট্রি দিয়ে প্রথমে নেফ্রোটিক নেফ্রাইটিক এটা ইয়ে করে নিব। আরেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, যেমন ধরো 2 to 6 ইয়ার আমাদের নেফ্রোটিক সিনড্রোমের এজ অফ প্রেজেন্টেশন। এই বয়সে কিন্তু সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনও ইডিমা নিয়ে আসে। কিন্তু সেই ইডিমা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? প্রথমে হচ্ছে হিস্ট্রি, ফল্টি ফিডিং এর হিস্ট্রি থাকবে। একটা তো হচ্ছে পেরিঅরবিটাল ইডিমা থাকবে না, এটা আগে পায়ে আসবে, হাতে পায়ে আগে আসবে, পেটে আসবে। ফেসেও এখানে কিন্তু সোয়েলিং থাকে, তবে ইডিমা না। সেটা হচ্ছে তার ফল্টি ফিডিং এর কারণে ফেসটা ইডিমাটাস থাকে। আচ্ছা, তার এখানে হিস্ট্রিতে সে কিন্তু ফল্টি ফিডিং এর হিস্ট্রি দিবে। কিরকম? যেমন ধরো সে বলবে যে 1 মাস বা 2 মাস বয়স থেকে বুকের দুধ ব্রেস্ট ফিডিং কম পাচ্ছে দেখে সুজি খাওয়ানো শুরু করেছে বা চালের গুঁড়া খাওয়ানো শুরু করেছে। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলবে যে ব্রেস্ট ফিডিং করাই যাচ্ছে, ওয়েনিং করে না। হ্যাঁ, বাচ্চা বুকের দুধ 1 বছর 1.5 বছর পর্যন্ত খেয়ে যাচ্ছে, একটা দুইটা ভাত দেয়, খুঁটে খুঁটে খায়, মানে প্রোটিন জাতীয় খাবার দেরিতে দেয়। এই ধরনের হিস্ট্রি দিবে একটা। 2 নাম্বার হচ্ছে তুমি এক্সামিনেশন করলে নেফ্রোটিক সিনড্রোম, এপিএসজিএনএও ইডিমা, আবার সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ইডিমা। কিন্তু সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের যে ইডিমা, সেখানে সাথে তার আরো কিছু ফিচার পাবা। তার স্কিন চেঞ্জ পাবা, হেয়ার চেঞ্জ পাবা। ঠিক আছে, হেয়ারটা কিরকম থাকে? হেয়ারটা স্পার্স থাকে, লাস্টারলেস থাকে। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম বা এপিএসজিএনএ কিন্তু সেরকম থাকে না। আর স্কিন চেঞ্জটা কিরকম? এখানে ডিসকোয়ামেশন থাকে স্কিন। তোমরা স্যাম কর্নারে গিয়ে একদিন দেখে আসবা, যখন ওয়ার্ডে আসার সুযোগ পাবা তখন। এগুলা জানা কিন্তু খুব জরুরি, বিকজ তোমরা যখন পাশ করে যাবা, তোমরা পাশ করার পরে এখন তো খুব ঘন ঘন বিসিএস হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবা চাকরি করতে, তোমাদের কাছে কিন্তু এই পেশেন্ট গুলো আসবে। তখন যদি ডায়াগনোসিস না করতে পারো, অন্তত পক্ষে এইটুকু যাতে বুঝতে পারো যে এটা সোয়েলিং নিয়ে আসছে, কেন নিয়ে আসছে, কি ইনভেস্টিগেশন আমাকে দিতে হবে করার জন্য। বা তুমি যে রেফার করবা হায়ার সেন্টারে, একটুখানি না বুঝে তো রেফার করা, একটুখানি তো বুঝতে হবে রেফার করার জন্য। আর কার্ডিয়াক কজে যদি ইডিমা হয়, তখন আমরা সাথে কি পাই এক্সামিনেশনে? তখন আমরা হার্টে যদি স্টেথোটা বসাই, আমরা তখন মারমার পাবো। আর হার্ট ফেলিওরে আদার ফিচার্স গুলো পাবো, ট্যাকিকার্ডিয়া, তারপরে বেসেল ক্রেপিটেশন, গ্যালোপ রিদম, এনলার্জ টেন্ডার লিভার, সাথে সাথে এই ফিচার গুলো পাবো। এই যে আমরা এখানে পালস কি পাবো? উইক লো ভলিউম পালস। কিন্তু এপিএসজিএনএ কিন্তু আমরা পালস উইক লো ভলিউম পাবো না। দুই জায়গায় কিন্তু পুরো উল্টা দুইটা জিনিস করতেছে। নেফ্রোটিক সিনড্রোমে তার ইন্টারভাস্কুলার ভলিউমটা কন্ট্রাক্টেড কম, আর এপিএসজিএনএ হচ্ছে ইন্টারভাস্কুলার ভলিউমটা বেশি, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেশি তার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে অ্যাসাইটিস হচ্ছে, অ্যাসাইটিসটা নেফ্রোটিক সিনড্রোমে যেরকম হয়, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার মানে এজিএন, তোমরা ওয়ার্ডে কিছু কিনা আমি জানি না, তোমরা কি পেডিয়াট্রিক ওয়ার্ডে কখনো যাওয়ার সুযোগ হয়েছে? বলো তো একজন।
কখনোই যাও নাই? গেছি ম্যাডাম থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে গেছো তো? ম্যাম একদম যাও। ম্যাম হ্যাঁ। সব ব্যাচের হয় নাই, ম্যাম বি ব্যাচ যেতে পারে নাই। আরে তোমাদের তো আসলে এখন তো আর ওয়ার্ড হচ্ছে না, না? মানে এখন তো তোমরা বাসায়। আচ্ছা, এগুলো পরে ইয়ে করে ফেলবা। পরে তোমরা যখন পাশ করে ইন্টার্নি করবা, তখন যে ওয়ার্ডে প্লেসমেন্ট হবে পেডিয়াট্রিক ওয়ার্ডে, আমাদেরকে তোমরা ইয়ে করবা, জিজ্ঞেস করবা। ঠিক আছে? শিখতে হবে তো, এগুলো না শিখে তো ডাক্তার হওয়া। এই ঘাটতিটা তোমরা নিজেদের তাগিদে পূরণ করবা। ঠিক আছে? যখন ওয়ার্ডে আসবা তখন এই ঘাটতিগুলো পূরণ করবা, হয়ে যাবে। তারপর ফিচার অফ পেরিটোনাইটিস, শাইনি অ্যাবডোমিনাল ওয়াল। ও তুমি পাশাপাশি দুইটা নেফ্রোটিক সিনড্রোমে একটা পেশেন্ট আর পাশে যদি একটা এজিএন এর পেশেন্ট রাখো, তফাৎগুলো কিন্তু এইগুলা। যেমন ধরো নেফ্রোটিক সিনড্রোম একদম একটা ফ্ল্যাবি ইডিমা, তার চোখ দেখবা যে চোখ দেখা যাচ্ছে না, পিট পিট করে তাকাচ্ছে, পেটটা ফোলা, কিন্তু এজিএন এ সেরকম ইডিমা না। এজিএন এর ইডিমা একটু টার্জিড, তার একটু এরকম ফ্ল্যাবি না, তার মুখটা ফোলা কিন্তু পেটে কোনো পানি থাকে না সাধারণত, ইউজুয়ালি। নিউমোনিয়া যদি থাকে, আমরা তো নিউমোনিয়ার ফিচার গুলো পাবো। রেজড টেম্পারেচার, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট বেশি, স্টিম ড্রয়িং থাকবে, ক্রেপিটেশন থাকবে লাং ফিল্ডে। তারপর বেডসাইড ইউরিন করলে হিট কোয়াগুলেশন টেস্ট 3+ অর মোর পাবো। আচ্ছা, এখন পেশেন্ট কিন্তু তোমার কাছে ইনিশিয়াল অ্যাটাক নিয়ে আসতে পারে, আবার রিকারেন্ট মানে রিল্যাপসটাও নিয়ে আসতে পারে। বুঝছো তো সবাই রিল্যাপসের ইয়েটা? রিল্যাপস হচ্ছে আমরা তাকে ছুটি দিয়ে দিচ্ছি বাড়িতে, সে ভালো হয়ে গেল, রেমিশনে চলে গেল, তারপর আমরা তো তাকে বলবো যে মাঝে মাঝে তুমি প্রোটিন ইউরিন টেস্ট করবা। যখন সে, এবং যারা এটা করে না, ঠিক মতো করে না, তারা কিভাবে বুঝে? আবার শরীর ফোলা শুরু করে। যখন শরীর ফোলা শুরু করে তখনই কিন্তু তার ইয়ে হয় যে আমার বাচ্চা তো আবার ফুলে যাচ্ছে, তখন সে ইউরিন টেস্ট করে। আর যারা সচেতন, শরীর ফোলার আগেই ধরে ফেলতে পারে যে তার আরেকটা অ্যাটাক হচ্ছে। ইনভেস্টিগেশন কি করব আমরা? আচ্ছা, একজন বলো তো, ফার্স্ট অ্যাটাকে আমরা, জিনা বলো, ফার্স্ট অ্যাটাকে আমরা কি কি ইয়ে করব, টেস্ট করব, ইনভেস্টিগেশন করব? একজন বলো ফার্স্ট অ্যাটাক, আরেকজন বলবা রিল্যাপসে কি কি ইনভেস্টিগেশন করব। তানজিনা। তুমি নাই ক্লাসে? তানজিনা, এনআইএফ 17। আমি রেসপন্স না পেলে কিন্তু তাকে অ্যাবসেন্ট হিসেবে ধরে নিব। বলো। আমরা ইউরিন আরি করব। দেখি বলো। হ্যাঁ, ইউরিন আরি করব। তারপর হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কেন করতেছো তুমি এখানে? দরকার নাই তো। কোলেস্টেরল। তুমি ইউরিন করবা, তারপর হচ্ছে 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন। জি ম্যাডাম। তারপর হচ্ছে সেরাম কোলেস্টেরল। এগুলো হচ্ছে মানে তোমার ডায়াগনোসিসটাকে হেল্প করবে, কিন্তু কনফার্ম করবা কি দিয়ে? কনফার্ম করবা তুমি 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন দিয়ে। তারপর ইউরিন আরিতে করলা, ইউরিন আরিতে কি পাবা তুমি? 3+ আর 4+ প্রোটিন ইউরিয়া পাবা। এখানে কিন্তু কোনো আরবিসি পাবা না, খেয়াল করো, কোনো আরবিসি পাবা না, কোনো কাস্ট পাবা না, আরবিসি কাস্ট পাবা না। যদি কাস্ট পাও সেটা হচ্ছে গ্র্যানুলার এন্ড হাইলিন কাস্ট পাবা। তারপর আচ্ছা, এখানে আরেকটা জিনিস, 24 আওয়ার ইউরিনারি টোটাল প্রোটিন, এই ইউরিনটা কিভাবে কালেকশন করবা একটু আন্দাজ করে বলো তো একজন, তুমি বলো, এনায়েত বলো। জি ম্যাডাম, এটা মানে হ্যাঁ, 24 ঘন্টার যে প্রস্তাবটা কালেক্ট করবা কিভাবে, কি বলে দিবা আমাকে? মানে যতবার হচ্ছে যে ইউরিনেশন হবে একটা আলাদা একটা মানে পাত্রে হচ্ছে এটা কালেক্ট করার জন্য। হ্যাঁ, মা তোমাকে জিজ্ঞেস করলো যে আমি কয়টা থেকে শুরু করবো, কয়টা থেকে কয়টা পর্যন্ত জমা, কি বলবা?
মানে 24 আওয়ার যদি আজকে সকাল 8টা থেকে হয় তাহলে কাল মানে কালকে 8টা সকাল থেকে 8টা পর্যন্ত 8টা থেকে, তাহলে 8টার সময় সে কি মনে করো 8টা থেকে তুমি জমাচ্ছ, 8টার সময় যে পেশাবটা করলো সেটা কি বোতলে নিবে না বাইরে করবে? উম, 8টার সময় সে যে বাইরে পেশাবটা দিবে। করবে সেটা তো আগের দিনে। এই বাইরে যেমন এটা- ম্যাডাম এটা ইভাকুয়েট বাইরে। করে নিতে হবে আগে, তারপর হচ্ছে কি 8টা থেকে নেক্সট 8টা যে থেকে ইউরিনটা আসবে ওইটা হচ্ছে গিয়ে কালেক্ট করবে আর কি। আচ্ছা, তো ধরো তুমি 8টা থেকে স্টার্ট করলা, ঠিক আছে? 8টার সময় সে বাথরুমে পেশাব করবে, তার ইয়েতে না, কন্টেইনারে না, হ্যাঁ? আচ্ছা, করে তারপরে সে জমানো শুরু করলো। 8টা থেকে সে একদম সারাদিন করলো, সারা রাত করলো, তারপর পরের দিন সকাল 8টায় গিয়ে তার 24 ঘন্টা হচ্ছে, সেই 8টায় কি করবে? ম্যাম 8টা ইনক্লুড থাকবে ম্যাম। ম্যাম 8টা টাকা বোতলে নেবে। হ্যাঁ, বোতলে নেবে। পরের দিন সকাল 8টার সময় তার পেশাবের বেগ থাকুক বা না থাকুক, যতটুকু আছে সেটা সে কন্টেইনারে করবে, ঠিক আছে? এটা হচ্ছে 24 আওয়ার ইউরিনটা কালেকশনের নিয়ম। এটা খুব মানে কেউ যদি মনে করে যে না আমি এই ঝামেলা পারবো না, আমি এত 24 ঘন্টা জমাইতে পারবো না, হ্যাঁ, তখন আমরা কোনটা করি? তখন আমরা করি হচ্ছে এটা, স্পট ইউরিনারি প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, মানে ইউরিনের মধ্যে যে প্রোটিন এবং ক্রিয়েটিনিন আছে সেটা রেশিও। এই রেশিওটা যদি মোর দেন 2 হয় তাহলে আমাদের ডায়াগনোসিস হবে নেফ্রোটিক সিন্ড্রোম। সিরাম কোলেস্টেরল যদি মোর দেন 250 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, এটা একটা মানে তোমার ডায়াগনোসিসটাকে আরো জোরালো করবে। ম্যাম এখানে দুইটা দিয়ে, হ্যাঁ বলো। এখানে যে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও এটা কি ম্যাম মেইনলি কি মানে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও কিনা নাকি অন্য কিছু? তাই তো এসিআর এসিআর, এটাকে আমরা এসিআরও বলতে পারি, পিসিআরও বলি, এসিআরও বলি, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও বা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ম্যাম এই টেস্টটা কি আমরা ওয়ার্ডে করে না থাকি না আমাদের? না না না, এটা ওয়ার্ডে করা যায় না, এটা তো তোমাকে ল্যাবে করতে হবে, এবং এটা কিন্তু করতে একটু টাকাও কিন্তু একটু বেশি লাগে, এটা হচ্ছে বেশি টাকা মানে এটাতে বেশি। আমরা না এটাই করি, এই যে 24 আওয়ার ওয়ার্ডে ভর্তি পেশেন্ট গুলো সেগুলো আমরা 24 আওয়ার ইউনাইটেড রুটিনে করি। আচ্ছা, এটা কিভাবে আমরা হিসাব করি? 1 গ্রাম পার মিটার স্কয়ার, মিটার স্কয়ার মানে কি? বডি সারফেস এরিয়া। বডি সারফেস এরিয়া কিভাবে হিসাব করি? না এমনি ফোন দাও, ফোন দিলে তোর ফোনটা রিসিভ করলে নেটওয়ার্কটা থাকে, তাই ফোন আপনি মাঝে মাঝে ডাক। তারপর আমরা কি ইনভেস্টিগেশন করি? কমপ্লিট ব্লাড কাউন্ট, আর আরো কিছু ইনভেস্টিগেশন করি টু সি দা ইটিওলজি অথবা কমপ্লিকেশন। যেমন ধরো এইচবিএস করি, এইচসিভি করি, এগুলো হচ্ছে ইটিওলজি বোঝার জন্য। চেক করি কমপ্লিকেশন বোঝার জন্য, যে নিউমোনিয়া আছে কিনা, ইউরিন কালচার সেনসিটিভিটি, ইউটিআই আছে কিনা, এনএ অ্যান্টি ডিএসডিএনএ, এটা হচ্ছে এসএলই এক্সক্লুড করার জন্য। আচ্ছা, এখন একজন বলো, কে বলবে রিল্যাপস যখন নিয়ে আসবে তখন কি ইনভেস্টিগেশন করবা? অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী বলো। অর্জুন চক্রবর্তী অ্যাবসেন্ট। মাইশা। জি ম্যাম। আচ্ছা বলো, রিল্যাপসে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? এরপরে মাইশা তুমি আনমিউট হবা। অর্জুন বলো, রিল্যাপসে কি ইনভেস্টিগেশন করবা? তখনও কি তুমি ওই 24 আওয়ার টোটাল প্রোটিন, সিরাম কোলেস্টেরল সব দিবা? সে তো তোমাকে হিস্ট্রি দিচ্ছে এবং আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। ম্যাম আমি অর্জুন ম্যাম। ম্যাম একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল ম্যাম, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা বলো, রিল্যাপসে কি কি ইনভেস্টিগেশন দিবা? হ্যালো, রিল্যাপসে কি কি ইনভেস্টিগেশন দিবা? তোমার কাছে যখন সে রিল্যাপস নিয়ে আসবে, এসে তোমাকে হিস্ট্রি দিবে যে আমি এর আগেও আমার শরীর ফুল ছিল এবং হাসপাতালে ভর্তি ছিলাম, হ্যাঁ,
তোমাকে কাগজ দেখাবে যে সে তখন, আমরা তো ডায়াগনোসিস কনফার্ম না করে স্টেরয়েড দিই না, তোমাকে সে কাগজপত্র দেখালো যে 24 রাউন্ডের টোটাল প্রোটিনটা এই ছিল আমার কনফার্ম ডায়াগনোসিস। এখন সে রিল্যাপস নিয়ে আসছে, এখন তুমি কি কি ইনভেস্টিগেশন দিবা? অর্জুন মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে গেছো নাকি? আয়েশা বলো, আয়েশা তানজিনা নাকি আয়েশা তানজিয়া বলো। জুরানা, রোল নাম্বার 57। হ্যাঁ তুমি বলো কি ইনভেস্টিগেশন দিবা? ম্যাডাম ইউরিন আরএমই আর টোটাল ব্লাড কাউন্ট। হ্যাঁ, আর এর সাথে আর কিছু? ইউরিন আরএমই সাথে আর কিছু? কালচার সেন্সিটিভিটি। জি ম্যাডাম। রিল্যাক্স যখন নিয়ে আসবে তখন আমার উদ্দেশ্য হচ্ছে যে তার কোনো ইনফেকশন আছে কিনা সেটা ইয়ে করা, কারণ ইনফেকশন থাকলে আমাকে স্টেরয়েড দেওয়ার আগে ইনফেকশন কন্ট্রোল করে দিতে হবে। এর জন্য আমি ইউরিন আরই দিব, সিএস দিব, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিব, আর একটা হচ্ছে আমি যদি চেস্ট এক্সরেও দিব যদি নিউমোনিয়া থাকে। আমরা রেনাল বায়োপসি কখন করি? ইউজুয়ালি করি না, কোন কোন ক্ষেত্রে করি কে বলবে? জয় ভৌমিক। প্রশ্নটা যদি আবার বলতেন একবার। প্রশ্নটা হচ্ছে আমরা রেনাল বায়োপসি কখন করব নেফ্রোটিক সিনড্রোম যদি প্রেজেন্টেশন হয়? পলিসিস্টিক কিডনি ডিজিজ। মগো কই গেলা তুমি? পলিসিস্টিক কিডনি ডিজিজ তো অন্য জিনিস। পলিসিস্টিক কিডনি ডিজিজ কি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে ডেভেলপ করবে, নিয়ে প্রেজেন্ট করবে? সরি ম্যাম। ঠিক আছে, অসুবিধা নেই, বলতেই পারো। পলিসিস্টিক কিডনি ডিজিজ নাম জানো তো এই ডিজিজের? এটা কি নিয়ে আসে বলো তো? কি নিয়ে আসে, কখন আসে আমাদের কাছে? মাস নিয়ে আসে, অ্যাবডোমিনাল মাস নিয়ে আসে। আচ্ছা, বায়োপসি করবো আমরা যখন তার এজ অফ প্রেজেন্টেশনটা লেস দেন 1 ইয়ার অথবা মোর দেন 12 ইয়ার। এরপরে হচ্ছে তার যদি গ্রস হিমাচুরিয়া, মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া এগুলো পারসিস্টেন্টলি থাকে, হাইপারটেনশন, রেনাল ইনসাফিসিয়েন্সি এগুলো যদি থাকে তখন আমরা রেনাল বায়োপসি করবো। হাইপোকমপ্লিমেন্টেমিয়া এটা যদি পারসিস্টেন্টলি থাকে তখন করবো। তারপরে যদি আমি সেকেন্ডারি কজ যদি আমি সাসপেক্ট করি, যেমন ধরো নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসলো একটা ফিমেল, নেফ্রোটিক সিনড্রোম মানে তার ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে, ইডিমা আছে, সবই হ্যাঁ, কিন্তু সাথে সাথে তার অন্য ফিচার গুলো আছে। মনে করো তার এসিলের যে ফিচার গুলো, বাটারফ্লাই র্যাশ, তারপরে তার হেডেক, মানে অন্যান্য সব ফিচার নিয়ে আসলো, তুমি ইনভেস্টিগেশন করে এএনএ অ্যান্টিডিএস ডিএনএ পজিটিভ পাচ্ছ, তখন আমরা কিন্তু কিডনি বায়োপসি করবো, কারণ তখন আমার তাকে স্টেজটা বুঝতে হবে সে কোন স্টেজে আছে। সেই সব ক্ষেত্রে কিডনি বায়োপসি মানে সেকেন্ডারি কজ। আচ্ছা, এই নেফ্রোটিক সিনড্রোমের যে কমপ্লিকেশন গুলো, দুইটা কমপ্লিকেশন মেইনলি, একটা হচ্ছে ইনফেকশন আর একটা হচ্ছে হাইপারকোয়াগুলেবিলিটি, দ্যাট ইজ থ্রোম্বোএম্বোলিজম। এগুলা কেন হচ্ছে? ইনফেকশন কেন হচ্ছে? ইনফেকশন আমি বলছি গতদিন, কেউ বলতে পারবা? জি ম্যাম। হ্যাঁ বলো।
হচ্ছে প্রোটিন গুলা তো ইউরিনের সাথে পাস হয়ে যাচ্ছে, ইমিউনোগ্লোবুলিন গুলা। হ্যাঁ, এই গুড। জন্য হচ্ছে নাম্বার 1 কজ হচ্ছে লস অফ ইমিউনোগ্লোবুলিন। তারপর এরপরে আর কি লস হচ্ছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে না। না, ইলেকট্রোলাইট এখানে ইমব্যালেন্স সাধারণত হয় না। এখানে ইনফেকশনের কজ গুলো হচ্ছে, ও যেটা বলছে সেটা খুব ইম্পর্টেন্ট কজ, লস অফ ইমিউনোগ্লোবুলিন। এরপরে হচ্ছে এখানে লস অফ কমপ্লিমেন্ট ফ্যাক্টর, পার্টিকুলারলি C3 C5 এগুলো লস হচ্ছে। তারপরে ফ্যাক্টর BD এগুলো মানে অল্টারনেটিভ পাথওয়ের যে ফ্যাক্টর BD এগুলা লস হচ্ছে। এগুলা লস হওয়ার কারণে কি হচ্ছে, তার যে অপসোনাইজেশন যেটা সেটা হ্যাম্পার্ড হচ্ছে। এই জন্য এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে তার ইনফেকশন বেশি হয়। এছাড়া আরো কিছু কারণ আছে, যেমন ধরো সে অ্যাসাইটিস, হ্যাঁ, পেটটা একদম পানিতে টসটসা হয়ে আছে, তো কি হয়, এই পানির মধ্যে এই ফ্লুইডটা একটা অর্গানিজমের জন্য একটা রিচ মিডিয়া হিসেবে কাজ করে। আরেকটা কারণ হলো আমরা তাকে ট্রিটমেন্টে কিন্তু স্টেরয়েড দিচ্ছি। স্টেরয়েডটা কি? ইমিউনোসাপ্রেসিভ। স্টেরয়েড খাওয়ার কারণে সে মোর প্রোন টু ইনফেকশন। এখন এই হাইপার কোয়াগুলেবিলিটি কেন হচ্ছে? থ্রম্বো এম্বোলিজমটা কেন হচ্ছে? দেখি একজন বলো, সুহাগ মিয়া বলো। কোলেস্টেরল হচ্ছে বেড়ে গেছে, এই জন্য হচ্ছে ওই ব্লাডের হচ্ছে ফ্লুইডিটিটা কমে গেছে, আর হচ্ছে কোয়াগুলেশন যে ক্যাসকেডটা এটা হচ্ছে অ্যাসিলারেটেড হয়েছে। কেন এই হয়? জন্য হচ্ছে হাইপারলিপিডিমিয়ার সাথে এটা তেমন কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটার সম্পর্ক হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি বাড়ে কেন? এটা একটা হচ্ছে যে তার হিমো কনসেন্ট্রেশন হয়, ইন্টারভাস্কুলার ভলিউম যেহেতু কম, হিমো কনসেন্ট্রেশন হয়। তারপর তার প্ল্যাটেলেট নাম্বার এন্ড অ্যাগ্রিগেবিলিটিটা বাড়ে। আরেকটা হচ্ছে যে তার কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর, প্রোটিন সি, প্রোটিন এস, হ্যাঁ, এগুলা লস হয়। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কিছু চেঞ্জ হয়। তারপর ফিব্রিনোজেন বাড়ে, তার এই লিভার কি করে, ফিব্রিনোজেন সিনথেসিসটাও বাড়ে, হাইপার ফিব্রিনোজেন। তারপর অ্যান্টিথ্রম্বোটিক ফ্যাক্টর লস হয়, যেমন অ্যান্টিথ্রোমিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলা অ্যান্টিথ্রম্বোটিক ফ্যাক্টর, এগুলা লস হয়। ঠিক আছে, তাহলে কি কি কারণ আবার বলি আমি। একটা হচ্ছে হিমো কনসেন্ট্রেশন, 2 নাম্বার হচ্ছে তার প্ল্যাটেলেট নাম্বার এন্ড অ্যাগ্রিগেবিলিটি একটু বাড়ে, 3 নাম্বার হচ্ছে তার শোনা যাচ্ছে তো না, ফিব্রিনোজেন লেভেলটা বাড়ে, কারণ ফিব্রিনোজেন সিনথেসিস বাই লিভার ইজ ইনক্রিজড। এই জন্য তোমরা দেখবা, আর যদি সিবিসি করি আমরা নেফ্রোটিক সিনড্রোমের, তোমরা পেশেন্ট গুলা যখন দেখার সুযোগ হবে সিবিসিটা দেখো, প্রায় প্রত্যেকটা পেশেন্টের ইএসআর বেশি থাকে, ফিব্রিনোজেন লেভেল বেশি থাকার কারণে। তারপরে হচ্ছে তার কিছু অ্যান্টিথ্রম্বোটিক ফ্যাক্টর লস হয়, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোমিন 3, এইসব কারণে তার হাইপার কোয়াগুলেবিলিটি হয়, যেটার কারণে তার থ্রম্বোএম্বোলিজম। একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট ওয়ার্ডে ভর্তি, সকালে ফলো আপ দিতে এসে দেখলা যে তার হিমাচুরিয়া হচ্ছে এবং একটা রেনাল মাস, মানে ডায়াগনোসিস কি? বলতে পারবা কেউ? একটু দেখি কার কমন সেন্স ভালো আছে। নেফ্রোটিক সিনড্রোম, তার কোনো হিমাচুরিয়া নাই, একদম ক্লিয়ার কাট নেফ্রোটিক সিনড্রোম। হঠাৎ সকালে ফলো আপ দিতে এসে দেখলা যে তার হিমাচুরিয়া হচ্ছে আর তার একটা রেনাল মাস, হঠাৎ করে পেটের মধ্যে একটা মাস পাওয়া যাচ্ছে। মাস বলতে একটা মাছ না, MASS, মাস, অ্যাবডোমিনাল মাস। কি তোমার ডায়াগনোসিস কি বলো দেখি? কার সেকেন্ডারি ডিপোজিট হতে পারে। কোথায় ডিপোজিট? রেনাল টিবি বা হ্যাঁ, কি বললাম আমি এখন? পলিসিস্টিক কিডনি, পলিসিস্টিক কিডনি না, এটা হচ্ছে রেনাল ভেইন থ্রম্বোসিস। এই যে থ্রম্বোএম্বোলিজম হচ্ছে তার একটা কমপ্লিকেশন হচ্ছে থ্রম্বোএম্বোলিজম। এই থ্রম্বোএম্বোলিজমটা যখন রেনাল ভেইনে হবে, রেনাল ভেইন থ্রম্বোসিস, তখন সে হঠাৎ করে তার একটা অ্যাবডোমিনাল মাস এবং হিমাচুরিয়া হবে, তখন হিমাচুরিয়া হয়, কারণ তখন কিডনি ইনজুরি। এগুলা দরকার নেই, ভুলে যাও, এগুলো নেফ্রোটিক সিনড্রোমের ইউজুয়াল ফিচার না, কমপ্লিকেশন। ট্রিটমেন্ট কি দিই আমরা?
সাপোর্টিভ কেয়ার, যেমন সে জিজ্ঞেস করবে, মা কিন্তু তোমাকে সকালে জিজ্ঞেস করবে আমার বাচ্চাকে কি খাওয়াতে পারবে, এখানে তুমি কোনো খাওয়ার রেস্ট্রিকশন দিবা না আনলেস তার সিভিয়ার ইডিমা না থাকলে। যদি খুব সিভিয়ার ইডিমা থাকে তখন আমরা বলি যে সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন। আদারওয়াইজ আমরা ফ্লুইড কিন্তু আমরা রেস্ট্রিকশনও করি না, এনকারেজও করি না। বেশি বেশি পানি খাও এটাও বলি না, আবার পানি খাওয়া কমিয়ে দেন তাও বলি না, যদি ইডিমা সিভিয়ার না হয়। তারপর তার ফ্যাটটা কিন্তু একটু কমিয়ে দিই আমরা, যেহেতু তার একটা কমপ্লিকেশন হচ্ছে হাইপারলিপিডেমিয়া, এই জন্য 30%, লেস দেন 30% আমরা ফ্যাট। আচ্ছা, ইডিমাটা কিভাবে ম্যানেজ করি আমরা? তাকে ম্যাসিভ ইডিমা, ইডিমার জন্য আমরা ডায়োটিক্স দিই, কিন্তু এখানে ডায়োটিক্স ইউজ করতে হবে খুব কশাসলি, যাতে তার হাইপোভলিমিয়া না হয়, কারণ আমরা প্যাথোজেনেসিসে দেখছি তার ভলিউম কিন্তু কম, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কিন্তু কম, এই জন্য ডায়োটিক্স দিব বাট ভেরি কশাসলি। আমরা তার ব্লাড প্রেশারটা মনিটর করব। ডায়োটিক্স কোনটা দিতে পারি আমরা? ওরাল ফুসিমাইড দিতে পারি বা কম্বিনেশন দিতে পারি, ফুসিমাইড প্লাস স্পাইনোলেকট্রন, অথবা আমরা আইভি ফুসিমাইড দিতে পারি। তারপরে যদি না কমে, যদি রেজিস্ট্যান্ট থাকে, তখন আমরা তাকে কি করি? অ্যালবুমিন দিই। অ্যালবুমিন দিলে, অ্যালবুমিনটা কি, ওই যে তার তো কলয়েড অস্মোটিক প্রেশার কম, তখন ওই কলয়েড অস্মোটিক প্রেশারটা বাড়ে, এবং সাথে তখন যদি ডায়োটিক্স দিই তখন তার ইডিমাটা কমে। ম্যাডাম, হ্যাঁ বলো। আমরা যদি ফ্লুইড রেস্ট্রিকশন না করি তাহলে ওই যে তার 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, ওইটা কি আমরা এক্সাক্টটা পাবো? কোনটা বলো তো? 24 আওয়ার ইউনিট টোটাল প্রোটিন? জি না, এটার জন্য আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করার কোনো দরকার নেই। ওই যে বললাম নট রেস্ট্রিক্টেড, আমরা তো আবার তাকে বেশি বেশি ফ্লুইড খেতে বলছি না, যতটুকু তার ইচ্ছা করে। তাহলে ম্যাডাম 24 আওয়ার ইউরিনারি প্রোটিন শুধু এটা ডায়াগনোসিসের সময় প্রথম দিন দেখবো নাকি? হ্যাঁ জি ম্যাডাম। একটা মিনিট। হ্যাঁ শারমিন, আচ্ছা আমি ওই যে ক্লাস নিচ্ছি তো, ক্লাস নিয়ে তারপরে রাউন্ড দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিসোলন। আমরা তার যদি ইনফেকশন থাকে, ইনফেকশনটা কন্ট্রোল করে এরপরে আমরা প্রেডনিসোলন দিব। ফার্স্ট এটাকে কতটুকু দিব? 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে, সিঙ্গেল মর্নিং ডোজ অর ডিভাইডেড ডোজ ফর 6 উইক। তারপর সে যখন 6 উইক, এরপরে হচ্ছে 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে ফর অ্যানাদার 6 উইক, মানে মোট 3 মাস। এবং এই পরে 1.5 মাস আমরা একদিন পরে পরে দিব কিন্তু অন অল্টারনেট ডে। আর রিল্যাপসের ট্রিটমেন্ট কি? রিল্যাপসের ট্রিটমেন্ট হচ্ছে আমরা শুরু করব 60 মিলিগ্রাম দিয়ে, তারপর সে যখন রেমিশনে যাবে তখন আবার 40 মিলিগ্রাম করে অন এভরি অল্টারনেট ডে ফর 4 উইকস। এটা আবার কেউ কেউ বলে 6 উইক, রেঞ্জ বলতে পারো 4 to 6 উইক। আমরা কি কি ফলো আপ করবো? যখন আমরা ট্রিটমেন্ট দিলাম, ভর্তি করলাম, ভর্তি পেশেন্ট ওয়ার্ডে, আমরা হসপিটালে কি কি ফলো আপ করবো? পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, যেহেতু ডায়াবেটিস যদি দিই আমরা ব্লাড প্রেশার অবশ্যই দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখবো। আচ্ছা, এখানে আমরা রেনাল চার্ট মেনটেন করি। এটা অনেকে বলতে পারে না, জেনারেল চার্টে আমরা কি কি দেখি? রেনাল চার্টে হচ্ছে আমরা দেখি সে ইনটেক, আগের দিন কতটুকু পানি খেয়েছে, আউটপুট কতটুকু পেশাব করেছে। আমরা কিন্তু পেশাবটা জমাতে বলি, প্রতিদিনই কিন্তু জমাতে বলি। ইডিমা, ইডিমাটা কমলো না বাড়লো, ইডিমা নিয়েই তো আসে। তারপরে ব্লাড প্রেশার, ওয়েট, ওয়েট কেন? কারণ ওয়েট বাড়ে, বোঝা গেল যে তাই ইডিমাটা বাড়তেছে। বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন। একটা হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড। অ্যাবডোমিনাল গার্ড কেন? কারণ হচ্ছে অ্যাসাইটিস বাড়ছে কিনা সেটা দেখার জন্য। কমপ্লিকেশন বলছি, আবারও বলি, ইনফেকশন আর থ্রম্বোএম্বোলিজম। ইনফেকশন কোথায় হয়? ইউটিআই, সেলুলাইটিস, নিউমোনিয়া, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াম। এখানে কিন্তু ইনফেকশন গুলো ক্যাপসুলেটেড অর্গানিজম সেগুলো দিয়ে হয়। কি কি? একটা হচ্ছে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, আর একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ কি, এখানে আমার যেহেতু তার কমপ্লিমেন্ট ফ্যাক্টর লস হচ্ছে, প্রোপার্টিন ফ্যাক্টর বি, এগুলা লস হচ্ছে, এজন্য তার যে ফ্যাগোসাইটোসিস যেটা, সেটা ইম্পেয়ার্ড হয়। এজন্য ওই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে তার ইনফেকশনটা বেশি হয়। কারণ এটা আমি কেন মাথায় রাখবো? কারণ আমার অ্যান্টিবায়োটিক চয়েস করতে গিয়ে আমাকে সেই অ্যান্টিবায়োটিক গুলা দিতে হবে। তার নিউমোনিয়া হলে আমার কিন্তু ওই যে যদি তখন ওই গ্রাম নেগেটিভ কভারেজ বেশি দাও, ধরো খালি ক্যাসিন দিয়ে দিলাম, হবে না।
হিমোফিলাস, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস এইগুলার কভারেজ হয় সেরকম অ্যান্টিবায়োটিক দিতে হবে। আরেকটা হচ্ছে থ্রম্বোএম্বোলিজম। থ্রম্বোসিস অফ ডিপ ভেইন অফ লোয়ার এক্সট্রিমিটি, রেনাল ভেইন, পালমোনারি ভেইন, সেরেব্রাল ভেনাস সাইনাস। পালমোনারি ভেইনে যদি হয় তখন কি হবে? হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে। সেরেব্রাল যদি হয় তখন হচ্ছে স্ট্রোকের ম্যানিফেস্টেশন নিয়ে আসবে। লোয়ার এক্সট্রিমিটিতে যদি থ্রম্বোসিস হয় তখন সে হঠাৎ করে একটা এক্সট্রিমিটি দেখা যাবে যে টেন্ডার হয়ে গেছে এবং সোলেন হয়ে গেছে। আর রেনাল ভেইন বললাম মানে অ্যান্টিবায়োটিক গুলো কাদেরকে ম্যাডাম কভার করবে ম্যাডাম বলছিলেন? হ্যাঁ, হিমোফিলাস, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস এই তিনটা অর্গানিজম আমার কনসিডারেশনে থাকবে আমি অ্যান্টিবায়োটিক চুজ করার সময়। ধরো তার নিউমোনিয়া হলো, নিউমোনিয়াতে আমি যে অ্যান্টিবায়োটিকটা দিব আমার এই অর্গানিজম যেন কভারেজ হয় সেইভাবে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন, মনে রাখবা। মেনিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস, হিমোফিলাস এবং স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসও কিন্তু এই তিনটা অর্গানিজম দিয়ে বেশি হয়। প্রগনোসিস যদি মিনিমাল চেঞ্জ ডিজিজ হয় সেটা প্রগনোসিস কিন্তু খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি। এটা 18 বছর বয়স আমরা বলি দিই যে 18 বছর বা সেকেন্ড ডিকেডে আর কি পর্যন্ত হবে, এরপরে আর হয় না, এরপরে সে ভালো হয়ে যায়। এবং উইথ নো রেসিডুয়াল রেনাল ডিসফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, না হলে রোগী কিন্তু এই কথাটা যদি তুমি না বলে দাও সে কিন্তু খুব হতাশ থাকে যে আমার বাচ্চার কিডনি মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। প্রগনোসিস ইজ গার্ডেড ইন স্টেরয়েড রেজিস্ট্যান্ট কেস, যে নেফ্রোটিক সিনড্রোমটা তোমার স্টেরয়েডে রেসপন্স করে না সেটার প্রগনোসিসটা কিন্তু গার্ডেড, এত ভালো না। এরা কিন্তু ফিউচার ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে। ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোম তাহলে গত ক্লাসে যে এটা ছিল সেটা আমি আজকে বলার চেষ্টা করলাম, জানি না তোমরা কতটুকু ঠিক আছে। আমি আজকে লিভ করছি, নেক্সট ক্লাসে আমি পড়াবো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তোমরা যদি পারো একটু পড়ে এসো। নমস্কার ম্যাম। তোমরা পার্সেন্টেজটা দিয়ে দিও রাজীবকে, হ্যাঁ রাজীবকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও, আমি আজকে নিতে পারিনি। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার।